নমস্কার। গল্পোল্লাস চ্যানেলের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প চিলেকোঠা। সত্যজিৎ রায় ছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু চলচ্চিত্র পরিচালকই নন, একজন সাহিত্যিক, চিত্রকর, সঙ্গীত পরিচালক এবং সম্পাদকও ছিলেন। তাঁর সৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। সত্যজিৎ রায় শিশু ও কিশোর সাহিত্যে অসামান্য অবদান রাখেন। তিনি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা এবং বিজ্ঞানী চরিত্র প্রফেসর শঙ্কু সৃষ্টি করেন। তাঁর লেখা গল্পগুলি আজও সমান জনপ্রিয়। আজ তাঁরই লেখা একটি ছোট গল্প চিলেকোঠা। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 40 থেকে ডাউনে রাস্তা ধরে 10 কিলোমিটার গেলেই ব্রহ্মপুর। মোড়টা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম, কিরে, তোর জন্মস্থানটা একবার ঢুঁ মেরে যাবি নাকি? সেই যে ছেড়েছিস, তারপর তো আর আসিসনি। তা আসেনি, বলল আদিত্য। 29 বছর। অবশ্যই আমাদের বাড়িটা নির্ঘাত এখন ধ্বংসস্তূপ। যখন ছাড়ি তখনই বয়স ছিল প্রায় 200 বছর। স্কুলটার কী দশা জানি না, বেশি সংস্কার হয়ে থাকলে তো চেনাই যাবে না। ছেলেবেলার স্মৃতি ফিরে পাবো এমন আশা করে গেলে ঠকতে হবে। তবে হ্যাঁ, নগাখুড়ো চায়ের দোকানটা এখনও থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে মন্দ হয় না। ধরলাম ব্রহ্মপুরের রাস্তা। আদিত্যদের জমিদারি ছিল ওখানে। স্বাধীনতার বছরখানেকের মধ্যেই আদিত্যর বাবা ব্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন। আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুর থেকেই। কলেজের পড়াশোনা হয় কলকাতায়। তখন আমি ছিলাম ওর সহপাঠী। 76-এ আদিত্যর বাবা মারা যান। তারপর থেকে ছেলেই ব্যবসা দেখে। আমি ওর অংশীদার এবং বন্ধু। আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেউদারগঞ্জে। সেইটে দেখে ফিরছি আমরা। গাড়িটা আদিত্যরই। যাবার পথে ও চালিয়েছে, ফেরার পথে আমি। এখন বাজে 3:30। মাসটা মাঘ। রোদটা মিঠে। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো। ফসল এবার ভালোই হয়েছে। পাকা রাস্তা ধরে মিনিট 10 চলার পরেই গাছপালা, দালান কোঠা দেখা গেল। ব্রহ্মপুর হলো যাকে বলে শহর বাজার জায়গা। লোকালয় আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল, দাঁড়া। বাঁয়ে স্কুল। গেটের ওপর অর্ধচন্দ্রাকৃতি লোহার ফ্রেমের ভিতর লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল, প্রতিষ্ঠা 1872। গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ, রাস্তার শেষে দোতলা স্কুল বাড়ি। আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্মৃতির সঙ্গে মিলছে? আমি জিজ্ঞেস করলাম। আদপেও না, বলল আদিত্য। আমাদের স্কুল ছিল 1 তলা, আর ডাইনে ও বিল্ডিংটা ছিল না। ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল। তুই তো ভালো ছাত্র ছিলি, তাই না? তা ছিলুম, তবে আমার বাঁধা পজিশন ছিল 2nd। ভিতরে যাবি? পাগল। মিনিটখানেক দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে। তোর সেই চায়ের দোকানটা কোথায়? এখান থেকে 3 ফার্লং, সোজা রাস্তা, একটা চৌমাথার মোড়ে। পাশেই একটা মুদির দোকান ছিল, আর উল্টো দিকে শিব মন্দির। পোড়া ইটের কাজ দেখতে আসতো কলকাতা থেকে লোকেরা। আমরা আবার রওনা দিলাম। তোদের বাড়িটা কোথায়? শহরের শেষ মাথায়। ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই আমার। তবু একবার যাবি না? সেটা পরে ভাবা যাবে, আগে চা। চৌমাথা এসে গেল দেখতে দেখতে। মন্দিরের চূড়োটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল। কাছে যেতে আদিত্যর মুখ থেকে একটা বিস্ময়সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটা দোকানের ওপর সাইনবোর্ডে নগেন্স টি কেবিন। পাশে মুদির দোকানটাও রয়েছে এখনো। আসলে 29 বছরে মানুষের চেহারার অনেকটা পরিবর্তন হলেও
এইসব শহরে রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা বদলায় না। শুধু দোকান নয়, দোকানের মালিকও বর্তমান। 60-এর ওপর বয়স, রোগা পটকা চাষারের চেহারা, হিসেব করে আজরানো ধপধপে সাদা চুল, দাড়ি গোঁফ কামানো, পরনে খাটো ধুতির ওপর নীল ডোরাকাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে। কোত্থেকে এলেন আপনারা? একবার গাড়ির দিকে, একবার দুই আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু। স্বভাবতই আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না। দেওদারগঞ্জ, বলল আদিত্য। যাব কলকাতা। এখানে? আপনার দোকানে চা খেতে আসা। তা খাবেন বই কি, শুধু চা কেন, ভালো বিস্কুট আছে, চানাচুর আছে, বরং নান খাটাই দিন দুটো করে। আমরা দুটো টিনের চেয়ারে বসলাম। দোকানে আর লোক বলতে কোণের টেবিলে একজন মাত্র, যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই। মাথা হেঁট, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও স্যান্ডেল মশাই, কোণের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গলা তুলে বললেন নগেনবাবু। 4টে বাজতে চলল, বাড়িমুখো হন এবার, অন্য খদ্দের আসার সময় হলো। তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপে বললেন, কানে খাটো, চোখেও চালসে, তবে চশমা করাবেন সে সঙ্গতি নেই। বুঝলাম এই ভদ্রলোকটি একটি মশকরার পাত্র। শুধু তাই না, নগেনবাবুর কথার যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথার ঠিক আছে কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে সান্যাল মশাই তাঁর শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চালসে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি। মারাঠা দস্যু আসিছে রে ওই, কর কর সবে সাজ, আজমির গড়ে কহিলা হাঁকিয়া দুর্গেশ দুমরাজ। এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতাটা পুরো আবৃত্তি করে কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা, হয়তো তার নিজের বাড়ির দিকেই। চৌরাস্তায় লোকের অভাব নেই, বিশেষত মন্দিরের সামনে 8-10 জন লোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে। কিন্তু আশ্চর্য এই যে তাদের কারোরই এই আবৃত্তি শুনে কোনো প্রতিক্রিয়া হলো না। ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনল না। আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায়, তাতে কেউ কান দেয় না। পাগল আরও ঢের দেখেছি, তাই ঘটনাটা আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধা হলো না। কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হকচকিয়ে গেলাম। তার চোখ মুখের ভাব পাল্টে গেছে। কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করল, ভদ্রলোক কে বলুন তো, করেন কি? নগেনবাবু নিজের হাতে 2 গ্লাস চা আর একটা প্লেটে 4টে নান খাটাই আমাদের সামনে এনে রেখে বললেন, শশাঙ্ক সান্যাল, কি আর করবে, অভিশপ্ত জীবন মশাই, অভিশপ্ত জীবন। চোখ কানের কথা তো বললুম, মাথাটাও গেছে বোধ হয়, তবে পুরনো কথা একটিও ভোলেনি। স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরের সকলের কান পচিয়ে দিয়েছে। স্কুল মাস্টারের ছেলে, বাপ মরেছে অনেক কাল, সামান্য জমিজমা ছিল, একটিমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে। বউও মরেছে বছর 5 হলো। একটি ছেলে ছিল, বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায়, মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর। সেই থেকেই কেমন যেন হয়ে গেছে। কোথায় থাকেন? যোগেশ কবরেজ ছিলেন ওর বাপের বন্ধু, তারই বাড়িতে একটা ঘরে থাকেন। ওরা দুবেলা দুটি খেতে দেন, আমার এখানে এসে চা বিস্কুট খান ওই কোণে বসে। পেমেন্টটিও করা চাই, কারণ আত্মসম্মান বোধটি আছে পুরো মাত্রায়। যদিও এভাবে কদিন চলবে জানি না, সব মানুষের সময় তো আর সমান যায় না। আপনারা কলকাতার লোক,
ঢের বেশি দেখেছে নামাচ্ছে, আপনাদের আর কি বলবো। যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে না? আপনি তো জানেন দেখছি। ব্রহ্মপুরে কি? এককালে যোগাযোগ ছিল একটু। নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোলো না। দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম। গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে এরই মধ্যে। তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। এবার আদিত্যই স্টিয়ারিং ধরল। বলল, আমাদের বাড়িটা একটু ঘুরপ্যাচের রাস্তা, আমিই চালাই। তাহলে বাড়িটা দেখার ইচ্ছে হয়েছে বল? ওটা এসেন্সিয়াল হয়ে পড়েছে। তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞেস করেও ওর মত পরিবর্তনের কারণটা এখন জানা যাবে না। ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে গেছে। আমরা রওনা দিলাম। চৌমাথার পূবের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বাঁয়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়লাম। নহবতখানা সমেত জীর্ণ ফটকটা এসে পৌঁছতে আর একটা মোড় নিতে হলো। চারমহলা বাড়িটা যে এককালে খুবই জাঁদরেল ছিল সেটা আর বলে দিতে হয় না। যদিও এখন অবস্থাটা কঙ্কালসার, হানা বাড়ি হলেও আশ্চর্য হব না। বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে। এখন একেবারে পরিত্যক্ত। ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজায় দাঁড় করালো। চারিদিকে জনমানবের চিহ্ন নেই। দেখে মনে হয় বছর দশেকের মধ্যে এ তল্লাটে কেউ আসেনি। বাড়ির সামনেটায় বাগান ছিল বোঝা যায়, এখন সেখানে জঙ্গল। তুই কি ভিতরে ঢোকার মতলব করছিস নাকি? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম, কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে। ভেতরে না ঢুকলে ছাদে ওঠা যাবে না। ছাদে? চিলে কোঠায়। রহস্য আরও ঘন করে বলল আদিত্য। অগত্যা আমিও গেলাম পিছন পিছন, কারণ তাকে নিরস্ত করা যাবে বলে মনে হলো না। বাড়ির ভেতরের অবস্থা আরও শোচনীয়। কড়ি বর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে। ছাদ ধসে পড়তে আর বেশি দিন নেই। সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা, তাতে খানতিনিক ভাঙা আসবাব কোণে ঠাঁই করা রয়েছে। মেঝেতে সাত পুরু ধুলো। বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুর দালানের ভগ্নাবশেষ। এখানে কত পুজো, কত যাত্রা, কত কবি গান, পাঁচালি আর কবির লড়াই হয়েছে তার গল্প আদিত্যর কাছে শুনেছি। এখন এখানে পায়রা, ইঁদুর, বাদুড় আর আরশোলার রাজত্ব। ইটের ফাটলের মধ্যে বেশ কিছু বাস্তু সাপ থেকে থাকলেও আশ্চর্য হব না। ডাইনে ঘুরে কিছু দূর গিয়ে সিঁড়ি। দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা ওপরে উঠলাম। দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ডাইনে ঘুরে আরও 15 সিঁড়ি উঠে ছাদে পৌঁছলাম। এই হলো চিলেকোঠা। এটা আমার প্রিয় ঘর ছিল, বলল আদিত্য। ছেলেবেলায় চিলেকোঠার প্রতি একটা আকর্ষণ থাকে জানি, আমারও ছিল। বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ। এই বিশেষ চিলেকোঠাটির একদিকে দেয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানালা সৃষ্টি হয়েছে, যার ভিতর দিয়ে বাইরের আকাশ, মাঠ, ধানকলের খানিকটা অংশ, অষ্টাদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে। সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থায় সবচেয়ে শোচনীয়, কারণ ঝড় ঝঞ্ঝা বয়েছে বাড়ির মাথার ওপর দিয়েই সবচেয়ে বেশি। মেঝেই চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা। এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরাম কেদারা, একটা ভাঙা ক্রিকেট ব্যাট, একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স। আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল,
যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর ওপর ভরসা। দুর্গা দুর্গা। উঁচুতে ওঠার কারণ আর কিছুই না, ঘুলঘুলিতে হাত পাওয়া। সেখানে হাতড়ানোর ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো, কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরও বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটোই ভরে দিল। যাক বাবা, বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে। জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামে স্ট্রাইকার বলে মনে হলো, কিন্তু সেটা এখানে লুকোনো কেন? আর 29 বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন হলো কেন? সেটা বুঝতে পারলাম না। আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে পুরল। ওটা কি জিজ্ঞেস করাতে বলল, একটু পরেই বুঝবি। নিচে নেমে এসে গাড়িতে উঠে আবার ফিরতি পথ ধরলাম। চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো। নামলাম দুজনে। ক্রাউন জুয়েলার্স। দুজনে গিয়ে ঢুকলাম স্যাঁকড়ার দোকানে। এই জিনিসটা একবার দেখবেন। পকেট থেকে বার করে পুরো চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য। ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন। এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি। এ তো অনেক পুরনো জিনিস দেখছি। আগে হ্যাঁ, এ জিনিস তো আজকাল আর এত বড় দেখা যায় না। এটা যদি একবারটি ওজন করে দেখে দেন। বৃদ্ধ নিক্তিটা কাছে টেনে এনে তাতে কালশিটে পড়া চাকতিটা চাপালেন। নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি। আমার মনের কোণে একটা সন্দেহ উঁকি দিচ্ছে, কিন্তু আদিত্যর মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে দুটি বছর 10-এর ছেলে বসে মার্বেল খেলছিল। গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের জিজ্ঞেস করতে বলল সান্যাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে। সামনের দরজা খোলাই ছিল। বাঁয়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আরও এগোতে বুঝলাম সান্যাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছেন। দেবতার গ্রাস। আমরা ঘরের দরজার মুখটায় গিয়ে দাঁড়াতেও সে আবৃত্তি চলল যতক্ষণ না কবিতার শেষ পংক্তিতে পৌঁছাই। আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই। একটু আসতে পারি? আদিত্য জিজ্ঞেস করল আবৃত্তি শেষ হবার পর। ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে। আমার এখানে তো কেউ আসে না। ভাব লেশহীন কণ্ঠস্বর। আদিত্য বলল, আমরা এলে আপত্তি আছে কি? আসুন। আমরা ঢুকলাম গিয়ে ঘরের ভিতর। তক্তপোষ ছাড়া বসবার কিছু নেই। দুজনে দাঁড়িয়েই রইলাম। সান্যাল মশাই চেয়ে আছেন আমাদের দিকে। আদিত্য নারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে? আদিত্য প্রশ্ন করল। বিলক্ষণ, বললেন ভদ্রলোক। আলালের ঘরে দুলাল। ছাত্র ভালোই ছিল, তবে আমাকে কোনোদিনও টেক্কা দিতে পারেনি। হিংসে করত, প্রচণ্ড হিংসে, আর মিথ্যে কথা বলতো। জানি, বলল আদিত্য। তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে সান্যালের হাতে দিয়ে বলল, এইটে আদিত্য আপনাকে দিয়েছে। ওটা কি? টাকা। টাকা? কত টাকা? 150। বলেছে এটা আপনি নিলে সে খুশি হবে। হাসবো না কাঁদবো? আদিত্য টাকা দিয়েছে আমায়? হঠাৎ এ মতি হলো কেন? সময়ের প্রভাবে তো মানুষ বদলায়। আদিত্য এখন হয়তো আর সে আদিত্য নেই। আদিত্য বদলাবে? প্রাইজ পেলুম আমি, উকিল রামশরণ বারুজ্যের নিজের হাতে দেওয়া মেডেল। সেটা তার সহ্য হলো না। সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে। তারপর আর ফেরতই দিলে না। বললে পকেটে ফুটো ছিল, গলে পড়ে গেছে। এটা সেই মেডেলেরই দাম, আপনার পাওনা। সান্যালের চোখ কপালে উঠে গেল। ফ্যাল ফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল, মেডেলের দাম কী রকম? সে তো বড়জোর 5 টাকা। রূপোর মেডেল তো। রূপোর দাম 30 গুণ বেড়ে গেছে। বটে, আশ্চর্য।
এ খবর তো জানতুম না। তবে সান্যাল মশাই হাতের 15টা 10 টাকার নোটের দিকে দেখলেন, তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে। এবার তার চোখে মুখে এক অদ্ভুত নতুন ভাব। বললেন, এতে যে বড্ড চ্যারিটির গন্ধ এসে পড়েছে আদিত্য। সান্যাল মিটিমিটি চোখে চেয়ে আছেন আদিত্যর দিকে, তারপর মাথা নেড়ে হেসে বললেন, তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগাখুড়ো চায়ের দোকানেই আমি চিনে ফেলেছি তোমায়। আমি বুঝেছি তুমি আমায় চেনোনি, তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই আবৃত্তি করলুম, যদি তোমার মনে পড়ে। তারপর যখন দেখলুম তুমি আমার বাড়িতেই এলে, তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে পারলুম না। ঠিকই করেছ, বলল আদিত্য। তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি, কিন্তু এ টাকা তুমি নিলে আমি খুশি হব। মাথা নাড়লেন শশাঙ্ক সান্যাল। টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য, বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম। আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম মেডেলটা পেলে। আমার মনে আর কোনো খেদ থাকতো না। চিলেকোঠাতে 29 বছর লুকিয়ে রাখা মেডেল, যার জিনিস তার কাছেই আবার চলে এলো। এত দিনেও তার গায়ে খোদাই করা লেখাটা ম্লান হয়নি, শ্রীমান শশাঙ্ক সান্যাল, আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার, 1948। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা চিলেকোঠা। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।